মালঞ্চ দেবী অনিরুদ্ধকে বললেন, ঠিক হবে না, ওগুলো বাড়ির বাইরে অন্য কোথাও রাখার ব্যবস্থা করা যায় না? অন্য কোথাও মানে কোথায় রাখবো? বাড়ি আবার ঘরকে রাখার ব্যবস্থা করবি? কিন্তু দিরাগমন থেকে ফিরেই গয়নার বাক্স বার করতেই শাশ্বতী দেখলো গয়না উধাও। মালঞ্চ দেবীর ধারণা সবার সন্দেহ ওনাকে নিয়ে। অম্বিকেশ বাবু ঠিক করেছেন তিনি শাশ্বতীর সব গয়না নিজেই গড়িয়ে দেবেন। মাঝে কি গুরুদায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন, আমি সারাক্ষণ ভয়ে কাঁটা হয়ে থাকি। কি অদ্ভুত ব্যাপার দেখুন, যে আলমারির চাবি আমার আঁচলে বাঁধা, সেই আলমারি থেকে কিনা এতগুলো টাকার গয়না চুরি গেল। আমাকে ছাড়া আর কাকে চোর ভাববেন? কিন্তু বিশ্বাস করুন, আমি ঘুণাক্ষর হয়ে পাপ কাজ করার কথা ভাবতেও পারি না। প্রায় ৩৫ বছর আমি এ বাড়ির বড় বউ হয়ে এসেছি। প্রথম দিন থেকে এ বাড়ির বড় বউ আমি। এই সংসারটাকে বুক দিয়ে আগলে রেখেছি। আমি আমার ছেলের বউয়ের গয়নার দিকে হাত বাড়াবো? কত বড় অপমানের বোঝা যে চেপেছে আমাদের মাথায়, তা আমি সব থেকে ভালো জানি। নিজেকে বড় অপরাধী লাগে মিসেস মিত্র। আর গয়নার লোভ যদি আমার থাকতো তাহলে তো। লোভ যদি থাকতো তাহলে তাহলে কি? আপনি জানেন, ঠাকুরপুর গত 2 বছর কোনো চাকরি বাকরি নেই। লজ্জায় বাড়িতে কাউকে কিছু বলতে পারিনি, শুধু আমাকে বলেছিল। ঠাকুরপো, কি ঠিক করলে? বাড়িতে কাউকে কিছু জানাবে না? হ্যালো, ছোট জানে? কি করে জানাই বলো তো বৌদি? বসুদাকে তো জানো কিরকম ইম্যাচিওর, কিভাবে যে নেবে ব্যাপারটা। এভাবে যে আমার চাকরিটা চলে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা শোনো না, ঠিক কি হয়েছিল ব্যাপারটা বলো না। কোম্পানি ঝামেলা আর কি। কি যে করি এখন, আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। শোনো, তুমি অত ভেবো না। দেখো, ঠিক একটা না একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। এখন কাউকে কিচ্ছু বলতে হবে না। কি ব্যবস্থা হবে বলো তো বৌদি? মাঝখান থেকে দাদার ওপর চাপটা বেড়ে গেল, আমি এইভাবে হঠাৎ বেকার হয়ে গেলাম। আরে বাবা, আমি তো আছি, যে করে হোক সামলে নেব। আর তুমিও অন্য কিছু চেষ্টা করো। আচ্ছা বৌদি, মা আর দাদাকে কি বলবো ব্যাপারটা? না, একদম না। ঠাকুরপো, মায়ের বয়স হয়েছে, এসব শুনে মা যদি অসুস্থ হয়ে পড়েন, না না, তার থেকে কিছু ব্যবস্থা করে তারপর তুমি জানিয়ে। আপনি তো সব জানলেন, কি করলেন? বাড়ির সকলের কাছ থেকে লুকিয়ে রাখাটাই তখন আমার আসল কাজ হলো। ঠাকুরপুর সম্মানের প্রশ্ন, সকলের নিরাপত্তার প্রশ্ন। তাছাড়া ওরও তো দুটো মেয়ে আছে। সংসারে টানাটানি হয়নি? তাও হয়েছে, কিন্তু বাড়ির গিন্নি হিসেবে সব দিক সামলে চলাটাই তো আমার আসল কাজ হয়ে দাঁড়ালো। ঠাকুরপো সংসারে ভালো টাকাই দিত। তাছাড়া ওরও তো দুটো মেয়ে আছে, তাদের পড়াশুনো আছে, তারা বড় হচ্ছে। রাকা রিয়াঙ্কার বিয়ে দিতে হবে। বাড়ির সবাই যদি জানতে পারে, ব্যাপারটা তো খুব লজ্জার বিষয় হবে না? তাই ভেবেচিন্তে আমাকেই একটা ব্যবস্থা করতে হলো। কি ব্যবস্থা করলেন আপনি? মা লক্ষ্মী, দিনুদা, এই কথাটা যেন কেউ জানতে না পারে, এটা যেন আপনার আমার মধ্যেই থাকে। কথা দিন। কিন্তু মা। মাফ করবেন দাদা, এর বেশি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। আজ অব্দি এইভাবেই চলছে। এখনো পর্যন্ত বাড়ির কেউ জানে না যে ঠাকুরপুর চাকরি নেই। এখনো কি ওই গয়না বেচেই? প্রতি মাসে দিনু সাকরার কাছে যাই। আমার গলার চেন,
হাতের চুড়ি, কানের পাশা বেচে যে টাকা নিয়ে আসে ঠাকুরপুর হাতে তুলে দিই, তাই দিয়েই ও সংসারের খরচ যোগায়। আর আপনার ছোট যা, উনি কিছু জানেন না? না, ছোট বড় বড় আহ্লাদে, বড় আদুরে জানেন। ও খুব ভালো মানুষ জানেন, এত বড় আঘাতও নিতে পারবে না। তাই সব দিক ভেবে চিনতে ঠাকুরপোকে আমি বলেছি ওকে যেন কিছু জানানো না হয়। তাই বলছি, আমাদের এত বড় বিপদ থেকে আপনি যদি আমাদের বাঁচান, বড় উপকার হয় আমাদের। চিন্তা করবেন না, আপনাদের পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাতে আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব যাতে সমস্ত গয়না ফেরত পাওয়া যায়। দিদি, ও দিদি, দিদি, ও তুমি এখানে? ওনাদের ডাকতে এসে তুমি নিজেই আটকে গেছো? ওই দেখ না, কথায় কথা বেড়ে যায়। বলছিলাম কি, চল ওনারা না একবার অনির ঘরের আলমারিটা দেখতে চান। তুমি ওনাদের নিয়ে যাও, আমি বরং রান্নাঘরের দিকে যাই। মা তাড়া দিচ্ছিলেন, তাই তোমাদের ডাকতে এসেছিলাম। চলুন। দাদা, এই তোমার নামে একটা খাম এসেছে, দেখো তো কিসের খাম। দেখি। বেশ বড় খাম, খুলে দেখো তো কি আছে। এ কি, এ তো ছোট বৌমার বিয়ের ছবি। গয়নার ছবি বেয়ে মশাই পাঠিয়েছেন, যা দেখে নতুন গড়িয়ে দিতে পারি। কিন্তু দাদা, এত এত গয়না। উপায় না থাকলে তাই করতে হবে। ও মা, আমি আপনার কাছে যাচ্ছিলাম। ও ও অফিস যাবে, তাই ওর জামা কাপড়গুলো বার করতে হবে। না, চাবি দিচ্ছি। আর শোনো ছোট বৌমা, ওনারা এসেছিলেন আলমারিটা একটু দেখবেন বলে। ওই গয়নাগুলো ছিল তো। ও হ্যাঁ, আমি খুলে দিচ্ছি। যান, আপনারা দেখুন। বাক্স দেখে অবাক হচ্ছেন তো? তাহলে বুঝুন কি পরিমাণ গয়না ছিল। সব গেছে। আশ্চর্য, গয়নাগুলো বাক্স থেকে বের করে নিয়ে খালি বাক্সগুলো রেখে দিয়ে চলে গেছে। চর্বির সময় নিয়ে চুরিটা করেছে বলো। আচ্ছা, আপনাদের অদ্ভুত লাগছে না? গয়নাগুলো বাক্স থেকে বের করে আবার বাক্সগুলো জায়গা মতো রেখে চলে গেছে, এতটুকুও না ছড়িয়ে। আশ্চর্য না? গন্ধটা চেনা চেনা লাগছে যেন।
আরেকটা বাক্স দেখি তো। আমার যা দেখার দেখা হয়ে গেছে, তুমি যাও, কি করবে করো। আচ্ছা, এই চাবির কোনো ডুপ্লিকেট নেই? আছে তো। কার কাছে? মায়ের কাছে ছিল। এখন উনি সেটাকে কোথায় যত্ন করে রেখেছেন সেটা ভুলে গেছেন। আসলে বয়সের কারণে উনি আজকাল সবকিছুই প্রায় ভুলে যান। তাই ধরে নিন ওই চাবিটা আর নেই, এখন এই একটাই চাবি। আমার কাজ কিন্তু হয়ে গেছে, আমরা এখন যেতে পারি। আচ্ছা, ছোট বৌমা, তোমার কি আর কিছু বের করার আছে? না না, হয়ে গেছে। আচ্ছা, আসুন। ঠাম্মা, বলছি চালটা এবার বসিয়ে দিই। অন্যদিনের তুলনায় আজ কিন্তু চালটা বেশি নিয়েছি। হ্যাঁ, সে তো নিতেই হবে, দুজন নতুন অতিথি আছে। ও ছোট বৌমা, হ্যাঁ মা, তোমার শাক বাছা হলো? এই তো হয়ে এলো। একটু তাড়াতাড়ি করো, রান্না তো অনেক বাকি। আসুন, এই আমাদের রান্নাঘর, আবার আড্ডাখানাও বলতে পারেন। এখানে আমরা গল্প করি, কাজ করি। এতক্ষণে আসার সময় হলো? রান্না তো অর্ধেক হয়েই গেছে। এই যা, পিস প্যাস হয়ে গেছে। হয়ে এসেছে মাঝপথে। এই রান্নাটা কিন্তু আমি আপনার থেকে শিখবো। কিন্তু এই রান্নাটা কি রান্না? আমি তো কোনোদিনও নামও শুনিনি। পিস প্যাস? সে আমি বলবো না, আগে তো খাও, তারপরে বলা বলি। ওহো, ওর পরিচয় তো তোমাদের দেওয়াই হয়নি। ওর নাম বৃহস্পতি, বুদ্ধিতে নয়, নামে বৃহস্পতি। ওই যে তখন তোমাকে ওই সহদেবার ওর কথা বললাম না, ও বৃহস্পতি, মুখটা তুলে দেখা। একেই আপনি এটা কি করছেন? আপনি মাটিতে বসলেন কেন? উঠুন উঠুন উঠুন। আমি চেয়ার এনে দিচ্ছি। সহদেব কাকা! আরে না না, চেয়ার টেয়ার কিছু লাগবে না, এত বড় রান্নাঘরে মাটিতে বসতেই ভালো লাগে। এগুলো আপনি করছিলেন বুঝি? ওই আর কি, সবাই মিলে মিশে আর কি। আমি তাহলে আপনার কাজটা একটু এগিয়ে দিই। আপনি আমাকে একটু চা খাওয়াবেন? এবার আমি নিশ্চয়ই আপনাকে চা খাওয়াবো, কিন্তু তাই বলে আপনি কুটনো কুটতে বসলেন কেন? দেখুন, আপনি এ বাড়ির অতিথি, আপনি উঠুন, আমরা করে নেব। তাছাড়া আপনার শরীরটাও তো ভালো না, আপনার বিশ্রামের প্রয়োজন, উঠুন। এভাবে বললে কিন্তু আমার খুব খারাপ লাগবে। কেন, আমি কি আনাজ করতে পারি না? দেখুন না, আমার হাতের কাজ খারাপ নয়, নন্দা জানে। তুমি না পারো দিদি ভাই। বড় বৌমা, তুমি বরং ওকে চাটাই করে দাও। ঠিক আছে মা। আর বড় মা, তোমার হাতের কাজ যে খারাপ নয় সেটা আমি ভালো রকম জানি। তাই? আমার পুরনো চোখ, কার রাধা আর চুল বাঁধাতে হাত সমানভাবে চলে সেটা আমি ভালো রকম বুঝি। আর তোমার এই জাটি, সে চুল বাঁধাতে দড় হলেও রাধাতে যে সেরকম নয় সেটা আমি ভালো রকম বুঝি। কি ঠিক বলছি না? দিদি ভাই কাউকে কোনো কাজে হাতই লাগাতে দেয় না, একাই 100। আপনাদের বাড়িতে মালঞ্চদি যেমন, আমাদের বাড়িতে দিদি ভাই তেমন। চোখের পলক ফেলার আগেই সব রেডি। তুমি আমার ওপর রাগ করলে না তো মা? ও মা, না না, রাগ করবো কেন মাসিমা? বাবা, হ্যাঁ, কি? ওরা কি গোয়েন্দা?
ওরা হ্যাঁ ওরা গোয়েন্দা, কিন্তু ওনারা বলো মেয়েরা গোয়েন্দা হয়? কেন? মিস মার্পেলের কথা তুমি শোনোনি? তোমাকে তো আমি পড়ে শুনিয়েছি। শুধু বুড়ি হলেও সে তো মেয়ে গোয়েন্দা। এই আন্টিগুলো এসছে, তার কাছে রিভলভার আছে? আছে হয়তো, কিন্তু আমি কি করে জানবো? নেই নেই। তুমি কি করে জানলে? থাকলে রাখবে কোথায়? ফ্রিজের পকেটেই থাকতো। শাড়ি করে দিন পকেট হয়? ওহ বাবা, বলছি তুই এখানে একটু খেলা কর, আমার উপরে তো অনেক কাজ পড়ে আছে, আমি যাই। রিভলভারটা কোথায় রাখে সেটাই জানতে হবে। আচ্ছা একটা কথা বলুন তো, শাশ্বতীর বাড়ির লোকজন মানে ওর মামা মামি গয়না চুরির কথা কখন জানলো, কার থেকে জানলো? না মানে সেটা জেনেই তো ওনারা পুলিশে খবর করেছিলেন। কি করে জানলেন মানে? কেউ নিশ্চয়ই জানিয়েছেন, না হলে উনি কি করে জানবেন, তাই না বর্দি? তা তো বটে, খবর পেয়েই নিশ্চয়ই ভদ্রলোক এসেছিলেন। দিদিভাই তো সেটাই জানতে চাইছে, কে ওনাকে খবরটা দিয়েছে। আমি তো বলিনি। বড়নাথবু? না ঠাম্মা, আমিও জানাইনি। আমিও না। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, ওনাকে জানানোর কথা মাথায় আসেনি। কেউ বলেননি? ওই গয়না নেই দেখে বাড়ির সবাই তো একদম দিশেহারা হয়ে পড়েছিল, তাই কাউকে খবর দেওয়ার কথা মনেও পড়েনি। আচ্ছা মাসিমা, আপনার ছেলে বা নাতিরা ওনাকে জানায়নি তো? না না, ওরা কেউ হবে না। সত্যি কথা বলতে কি, ওনাদের আমরা কখনোই জানাতাম না, বরং ও গয়না খুঁজে বার করবার চেষ্টা আমরা নিজেরাই করতাম। আমি তো প্রথম থেকেই বলে দিয়েছিলাম, পরমা মিত্তিরের কাছে চলো, সেই পারবে সব উদ্ধার করে দিতে। মা তো একেবারে গোঁ ধরে বসেছিলেন আপনার কাছে যাওয়ার জন্য। সে না হয় বুঝলাম, কিন্তু ওদের বাড়িতে খবরটা দিল কে? শাশ্বতী খবরটা দেয়নি তো? না না, ও বলেনি। আপনি এতটা নিশ্চিত হয়ে বলছেন কি করে? শাশ্বতী খবরটা দেয়নি তো? না না, ও বলেনি। আপনি এতটা নিশ্চিত হয়ে বলছেন কি করে? কারণ ওর মামা আসায় ওকেই দেখলাম সব থেকে বেশি বিব্রত। মামা, মামা তুমি এখানে কেন এসেছো? তোমাকে কে আসতে বলেছে? এত বড় একটা কাণ্ড ঘটে যাবার পর তুমি নেমন্তন্ন করলে আমাদের আসতে হবে? মামা তুমি এসে কি করবে বলো? তোমার তো কিছু করার নেই। দেখো, ব্যাপারটাকে এতটা হালকা ভাবে নিও না। সবকিছু জেনে বুঝো এভাবে চুপ করে থাকার তো কোনো মানেই হয় না। কত ভরির গয়না ছিল তোমার কোনো আইডিয়া আছে? মামা মামা তুমি চুপ করো বাবা, তোমার পায়ে পড়ি বাবা। আমি তো দেখছি। তুমি কি দেখবে? তুমি কি দেখবে? তোমাকে তো এনারা সবাই চুপ করেই রাখবেন না? বেমশাই বলছিলাম, দেখুন, আমি কোনো কথা শুনতে চাই না। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ এখনো পর্যন্ত আপনারা কেউ পুলিশের কাছে যাবার প্রয়োজন বোধ করলেন না? সুযোগ না না, ওনাদের। তুমি চুপ করো। আমি কোনো কথা শুনতে চাই না। এরপরেও তুমি বলবে আমি এখান থেকে চলে যাব, তাহলে তো সবকিছু মুখ বুঝে মেনে নেওয়া হবে, তাই না? শ্বশুরবাড়ির অসম্মান দেখতে কোনো মেয়েরই ভালো লাগে না, ওরও লাগেনি। এমনও তো হতে পারে যে দিরাগমন থেকে ফেরার পর ওর মামা ফোন করেছিল ওর খবর নিতে, আর তখনই টেনশনে ও সবটা বলে ফেলেছে। না না, ছোটকে ফোন করতে হলে তো আমাদের কারোর ফোন থেকেই ফোন করতে হতো, এরকম তো কিছু হয়নি। কেন? ওর নিজের মোবাইল? সেটা তো ছোট মামার বাড়িতে ফেলে এসেছিল। নাও ধরো তোমার মোবাইল, আসবার সময় বাড়িতে ফেলে রেখে এসেছি, কোনো দিকেই তো খেয়াল নেই। নাও ধরো, সেটাও আমাদেরই মনে করিয়ে দিতে হবে। না মানে এত বেখেয়াল কেন তুমি? কোনো কিছুরই খেয়াল থাকে না? যে নিজের মোবাইলের খেয়াল রাখতে পারে না, তার তো গয়না চুরি যাবেই। সবাই তো ওত পেতে আছে। এ আপনি কি বলছেন? শোনো,
নিজের জিনিস নিজে সামলে রাখতে না পারলে নেবার লোকের কোনো অভাব থাকে না। মামা শাশ্বতীর মামা মামির সাথে আমাকে দেখা করতে হবে, সেটা কি সম্ভব? দেখা করলে তো শুনবেন চুরিটা আমিই করেছি। কেন? তোমার কথা বলবেন কেন? কেন আবার? ছোটর গয়নাগুলো আলমারিতে গোছানোর সময় ওকে ওকে মজা করে দুটো কথা বলেছিলাম, তাতে নাকি আমি নজর দিয়েছি। ভাবুন তো, আমি ছোটর গয়নায় নজর দেব? থাক না, কান্নাকাটি করো না। তুমি থামো তো বড় বৌমা। ওনারা নিজেদের মনের খুশিতে যা খুশি বলে গেলেন, আর তাই শুনে তুমি নিজেকে দোষী ভাবছো? ওনারা ঠিক কি বলেছিলেন বলো তো?